ত্রিপুরা বেশ কিছুদিন ধরেই আলোচনায় বাংলাদেশও, বিশেষ করে বাংলাদেশে যখন দুর্গাপুজোর সময় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটে, ঠিক তারই প্রেক্ষিতে যেন উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরায় মুসলমান সম্প্রদায়ের উপর বেশ কিছু হামলা হয়। মসজিদ আর মুসলমানদের দোকান বাড়িতে ভাঙচুরের খবর পাওয়া যায়। আবার কয়েকটি এলাকায় হিন্দুদের বাড়িতে আর দোকানেও আক্রমণের অভিযোগ আছে এবং বলা হচ্ছে মুসলমানদের উপরে হামলার ঘটনাগুলি হয়েছে হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদের মিছিল থেকে, যদিও এই সংগঠনটি কিন্তু এরই মধ্যে এরকম অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু ত্রিপুরার মতো একটি রাজ্য যেখানে এই সাম্প্রদায়িক অশান্তি একেবারেই বিরল, সেখানে কিভাবে হঠাৎ এই পরিস্থিতি তৈরি হলো চলুন একটু জানা যাক। দুর্গাপূজার পর থেকেই বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদে নেমেছিল বিশ্ব হিন্দু পরিষদ। তাদের বিরুদ্ধে অভিযোগ, সেই সব মিছিল থেকেই হামলা চালানো হয় মুসলমানদের বাড়ি, দোকান, মসজিদে। আমার গেট ভেঙে, দরজার তালা ভেঙে ঘরে ঢুকে ফ্যান, ল্যাপটপ, কম্পিউটার ভীষণভাবে নষ্ট করে তছরূপ করে ফেলেছে। প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিশেষ করে আমার কিছু রেকর্ড ছিল, আমাদের কিছু রেকর্ড ছিল, ক্লায়েন্টের রেকর্ড, যেগুলো কোনো পয়সা দিয়ে ক্ষতিপূরণ করা যাবে না। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে অন্তত 11টি মসজিদের ক্ষতি করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানাচ্ছেন ক্ষয়ক্ষতি হওয়া ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় 60 লক্ষ টাকা। বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরাতে আজকের ডেট মধ্যে কোনো জায়গাতে আক্রমণ করেন, এরকম ইতিহাসই নেই। আগরতলা 20,000-এর উপরে আমরা 20 থেকে 25,000 আমরা লোক নিয়ে রেলি করেছি, কোনো জায়গাতে এরকম ঘটনা নাই। কিন্তু কিছু সংগঠন, মুসলিম কিছু সংগঠন এটাকে ইন্টারন্যাশনাল একটা ইস্যু করে এটাকে আবার বিস্তার করছে, যা বলছে সম্পূর্ণ মিথ্যা বলছে। প্রশাসন শুরুতে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এইবার যা ঘটে গেছে তার পেছনে উস্কানি ছিল, এই উস্কানির ফলেই এই কিছু কিছু ঘটনা ঘটেছে। সরকার একটা দুর্বল সরকার এবং পুলিশকে বোধহয় নির্দেশ দেওয়া আছে যারা বিশ্ব হিন্দু পরিষদ করবে তাদের প্রতি যাতে সহানুভূতিশীল থাকে, যার ফলে পুলিশ তার আপন কর্তব্যটা পালন করতে পারেনি। ত্রিপুরায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনা বিরল। 2018 সালে রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনের শক্তি বেড়েছে। আমরা দেখছিলাম যে সেখানে আসলে এখনো কিন্তু পরিস্থিতি কিছুটা থমথমে আছে। আহসান ভূঁইয়া, একটু আপনার কাছে যদি প্রথমে আসি, সেটা হচ্ছে যে ভারতের রাজনীতিতে একটা ধর্ম একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গত কয়েক বছরে যদি তাকাই। সেখান থেকে যেগুলো রাজ্য এখনো একটু বাইরে ছিল, ত্রিপুরা তার মধ্যে একটা, কিন্তু সেখানেও কি আসলে এই ঘটনাগুলো কি প্রমাণ করে যে সেখানেও একটা ধর্মীয় রাজনীতির একটা প্রভাব পড়তে যাচ্ছে? প্রথমেই যে বিষয়টা আপনি বললেন, রাজনীতিটাই আসলে এখন ধর্মের সাথে একদম মিলেমিশে একাকার মনে হচ্ছে আমার কাছে। কারণ আপনি লক্ষ্য করবেন যে এই বিষয়টা একদমই কোইন্সিডেন্স ভাবার কোনো বিন্দুমাত্র কারণ নেই। কারণ হচ্ছে সেখানে আগামী 25 তারিখ যে মিউনিসিপ্যাল ইলেকশন হতে যাচ্ছে এবং সেখানে বিজেপি তো চেষ্টা করবে তাদের যে ভোট ব্যাংকটা আছে, যেহেতু তারা হিন্দুজম তারা প্রমোট করছে, এবং এর পাশাপাশি যেহেতু তৃণমূল সেখানে এখন অংশগ্রহণ করতে চাচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা এটাকে রিলেট করতে পারি আমাদের বাংলাদেশে যে ঘটনাটা কিছুদিন আগে ঘটে গেল, বিশেষ করে রংপুরের পীরগঞ্জে আমরা দেখেছি যে কুমিল্লায় ঘটনা ঘটেছে, নোয়াখালীতে ঘটেছে। তো এগুলো কোনোটাই আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না আমি মনে করি। কারণ এইখানে যে ঘটনাটা ঘটেছে এটার আগে পরে কোনো কিছুই নেই। আমি সেখানে ভিজিট করেছি, আমরা সেখানে পরিবর্তন করি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ঘর সেখানে একদিনের মাথায় উঠিয়ে দিয়েছি। আরও অন্যান্য যারা আছে তারা সাহায্য পাঠাচ্ছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এলাকায় যে আমরা সরেজমিনে যেটা দেখতে পেলাম, সেখানে কোনো ধরনের কোনো প্রভোকেশন ছাড়াই হঠাৎ করে তাদের এখানে একটা ঘটনা ঘটেছে। এবং এটা নিয়ে আসলে আমরা অনেক কথা বলেছি এবং ওই ঘটনাগুলো নিয়ে এখনো যথারীতি তদন্ত চলছে। বাট আমরা একটু সেই প্রসঙ্গে আবার আসতে চাই নাদিন আপনার কাছে, যে বাংলাদেশের এই ঘটনাগুলোর ঠিক সাথে সাথেই অনেকটা আমরা দেখলাম ত্রিপুরায় একটা অ্যান্টি মুসলিম ভায়োলেন্স। তো এই দুটোর মধ্যে আসলে মানে মিল অমিল কি বলবেন, এবং এটা কি এই বাংলাদেশের কারণেই সেখানে ঘটছে কিনা, কি মনে হয়? আপনার প্রতিবেদনে একজন একটা শব্দ ব্যবহার করেছে যেটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো উস্কানি। তো আমাদের দেশেও যেমন ব্যবহার করা হয় এই শব্দটা, উস্কানিমূলক কথাবার্তা বলার কারণে এরকম সহিংসতা আমরা দেখতে পাই। ঠিক একইভাবে ভারতের থেকে আমরা শুনছি বাংলাদেশে এরকম জিনিসপত্র হলো, এরকম ভায়োলেন্স হলো বলেই আমরা সেই উস্কানিটা আমাদের এখানেও হলো। তো ওই রিডিংটা আমার কাছে খুব সিম্পলিস্টিক লাগে, কারণ
ভারতের জাতীয়তাবাদীর দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই যে হিন্দুত্ব বা ভারতের জাতীয়তাবাদীর একটা বড় অংশ, এবং ত্রিপুরায় অনেকদিন ছিল না এটার এলিমেন্টস ইন সার্টেন ওয়েজ, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটাও ঢুকে পড়েছে। কারণ আসলে ভারত তো একটা তার নিজের জাতীয়তাবাদিতা বা জাতীয়তাবাদ দিয়েই তো তারা ঘর সংসার করছে, এবং সেই সংসারে কি ত্রিপুরা নাই? আছে তো, এবং সেই সব এলিমেন্ট আমরা ত্রিপুরায় দেখছি। সেটা আসলে তাদের ন্যাশনাল স্ট্র্যাটেজি, যে হিন্দু মুসলমানদের মধ্যে সহিংসতা বজায় রাখা, সেটারই একটা প্রতিফলন আমি মনে করি। তবে আসলে এটা নিয়ে কিন্তু রাজনীতি যথারীতি চলছে সমানে। বিশেষ করে আমরা দেখছি যে রাহুল গান্ধী তিনি কিন্তু একের পর এক টুইট করছেন এই বিষয়ে। টুইটারে বিশেষ করে #ত্রিপুরা ইজ বার্নিং এটা বেশ ট্রেন্ড করছে, এবং তিনি সেটা নিয়ে লিখেছেন যে এই হ্যাশট্যাগটা মূলত সঠিক পদক্ষেপ নেবার একটা দাবি, কিন্তু বিজেপি যথারীতি এটিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে, কিন্তু সত্য চাপা দেওয়া যায় না। #UAPA, এবং এটিও খুব ট্রেন্ড করছে, যেটাকে বলা হচ্ছে যে অনেকটা সাংবাদিকদের বিরুদ্ধে বা সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ত্রিপুরা পুলিশের দিকে বেশ অভিযোগের তীর আছে, তারা সেটা জবাব দিয়েছে তাদের টুইটার হ্যান্ডেলে। বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট দিয়ে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনায় ত্রিপুরা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু আমরা জোর দিয়ে বলছি পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইনি পথে এটা তদন্ত করছে। এটি হচ্ছে ত্রিপুরা পুলিশ বলছে, কিন্তু এর মধ্যে যেটি বললাম তাদের দিকে কিন্তু বেশ অভিযোগের তীর উঠেছে। কিন্তু বাংলাদেশের জন্য এখানে একটা শঙ্কার জায়গা আছে, কারণ ত্রিপুরা বা পশ্চিমবঙ্গর সঙ্গে সবসময় বাংলাদেশের একটা উষ্ণ সম্পর্ক। সেখানে এই দুটো যদি ধর্মীয় এরকম ঘটনা ঘটে, সেটা আসলে সেই সম্পর্কে কেমন প্রভাব ফেলতে পারে আহসান? তা তো অবশ্যই, কারণ আপনি দেখবেন যে ত্রিপুরার সাথে কিন্তু তাদের সাথে আমাদের একটা বাণিজ্যিক সম্পর্ক আছে, আমাদের অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত তারা, আমাদের তাদের সাথে পোর্ট রিলেটেড একটা বায়োল্যাটারাল রিলেশনশিপও আছে। তো দেখেন এখানে যে বিষয়টা হয়, এবং আমার কাছে যেটা উনি যে কথাটা বলেছেন, উস্কানির কথাটা বলেছেন, আমাদের দেশেও কিন্তু ঘটনাটা ঘটেছে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে। তো ওইটাই আসলে উস্কানি, ফেক নিউজ, ফেক ভিডিও আমরা দেখছি, অ্যাবসলিউটলি কারেক্ট। সো এইটাই আসলে মূল কারণ, যেটা আমি মনে করি এটা তো খুবই, এবং ইউ ক্যান অ্যাকচুয়ালি সি দ্য ইম্প্যাক্ট দেয়ার। আমাদের এটার ঘটনার পরবর্তীতেই কিন্তু, এবং আমি কিন্তু লক্ষ্য করেছি সেখানে তাদের ব্যানার ফেস্টুনেও কিন্তু তারা ব্যবহার করছে যে বাংলাদেশে যারা সংখ্যালঘুদের উপরে এটা হচ্ছে এবং হিন্দুদেরকে বাঁচাও, এই ধরনের একটা স্লোগান কিন্তু তারা সেখানে দিচ্ছে, বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচাও। হ্যাঁ, আমরা যদি একটু সামনে তাকাই নাদিন শান্তা, সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ঐতিহাসিকভাবেই খুব ভালো সম্পর্ক, এবং সেখানে দুটো সরকার অনেকদিন ধরে আছে দুই দেশে, এবং সেখানে ধর্মকে এখন একটা নতুন সমীকরণ বা মেরুকরণ তৈরি করছে। নতুন কিনা আমি ঠিক শিওর না, নতুন বলতে আমি খুব রাজি না, কারণ আসলে এসব কিন্তু আমরা দেখতে পাই। আমরা যখন বাংলাদেশি হিসেবে যখন আমরা ভারতে ঘুরতে যাই বা বেড়াতে যাই, সাথে সাথে কিন্তু আমাদেরকে বলা হয় ও বাংলাদেশ থেকে না, কিন্তু আন্ডারলাইন থিমটা হচ্ছে ও মুসলমান। হ্যাঁ, তো আমরা কিন্তু ওইভাবে কিন্তু টের পাই যে আমরা মুসলমান বলে যে আমাদেরকে একটা অন্যভাবে দেখা, ওটার একটা রীতি আছে, যেটা আপনি কলকাতায় বলেন আর বম্বেতে বলেন, সেটা কিন্তু আছে। তো সেটা কিন্তু আমরা একটু দৃঢ়ভাবে দেখতে পাচ্ছি, সেটাই আমার ধারণা। কারণ একটা কথা বলি, সেটা হলো যে এই উস্কানিতেই আবার ফেরত চাই। উস্কানি কখন কাজে লাগে? যখন একটা জাতি এমন একটা জায়গায় আছে যেখানে উস্কানি দিলে সেটাতে একটা আগুন জ্বলবে, আগুন জ্বলার মতো অবস্থা আছে বলেই উস্কানি মূলক কথাবার্তার কারণে এটা জ্বলে উঠে। তো ওই পরিস্থিতির কথাটাতে আমি ওই পরিস্থিতির জায়গাটাই আমি একটু বলতে চাই যে আমাদের পরিস্থিতিটাই এমন যে আমরা খুব একটা জায়গায় আছি যেখানে এই হিন্দু মুসলমান মানুষকে খুব সহজে বোধহয় মোটিভেট করা যায় এই ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে, এবং এই কারণে এই ক্ষেত্রে আসলে নিজস্ব বিচার বুদ্ধি চিন্তা চেতনাটাও খুব জরুরি।